সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম। আমরা এখন আমাদের লেকচার সেশন শুরু করতে যাচ্ছি। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অ্যাক্সিস মেডিকেল স্কুলের ফেসবুক পেজে যেখানে এটি প্রচারিত হচ্ছে সেখানে তোমরা প্রশ্ন রাখতে পারো। আমি আমার লেকচারের মাঝে মাঝে অথবা শেষে যে সেরকম প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেব। আমরা তাহলে আজকে আমাদের প্রেজেন্টেশনটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো আমাদের তোমাদের যদি পরীক্ষার কথা চিন্তা করো, 5th ইয়ার ফাইনাল বা যেটা ফাইনাল প্রফ, সেটার সাপেক্ষেও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং তোমরা যখন চিকিৎসক হয়ে যাবে তখনও যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের পেশেন্ট ফেস করতে হবে। অনেক পেশেন্ট তোমরা পাবে এরকম ব্রেস্ট ক্যান্সারের। সুতরাং এটা তোমাদের পরীক্ষা পাশের দিক থেকে আমরা কথা বলবো আমাদের তোমাদের যদি পরীক্ষার কথা চিন্তা করো, 5th ইয়ার ফাইনাল। তো আমরা শুরু করি তাহলে। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল। তোমরা জানো যে আমি মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালে আছি সহকারী অধ্যাপক সার্জারি হিসেবে। তোমরা পরবর্তীতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার ইমেইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমি শুরুতেই একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে যে কোনো একটা ম্যালিগন্যান্ট নিওপ্লাজম বা ক্যান্সার সেটা কিভাবে প্রেজেন্ট করতে পারে এবং সেটার সাইনগুলো কি হতে পারে, এবং সেটাকে আমরা যদি নির্ণয় করতে চাই ক্যান্সার রোগ, তাহলে আমাদের কি ধরনের পরীক্ষা করতে হবে, সেটা একটা জেনারেল আইডিয়া দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করতে চাই। যে কোনো একটা ক্যান্সারের সাধারণত 3 ধরনের সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করে। প্রথমত হচ্ছে টিউমার রিলেটেড সিমটম, অর্থাৎ ক্যান্সারটি বা টিউমারটি যেখানে হয়েছে সেই অর্গানটিতে সে যে ধরনের ম্যানিফেস্টেশন ডেভেলপ করে সেটি একটি। এরপরে হচ্ছে কনস্টিটিউশনাল সিমটম, অর্থাৎ যে কোনো ধরনের ক্যান্সার যদি শরীরে হয় সেক্ষেত্রে যে কিছু স্পেসিফিক সিমটম বা কমন সিমটম তৈরি হয় সেগুলো। এবং আরেকটা হচ্ছে মেটাস্টেটিক সিমটম, অর্থাৎ কোনো একটি ক্যান্সার, তোমরা জানো যে ক্যান্সারের দুটি মূল বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ইনভেশন আর একটি হচ্ছে মেটাস্টেসিস। সুতরাং এই মেটাস্টেসিস হলে অন্য কোনো অর্গানে যদি এই ক্যান্সারটি ছড়ায় সেক্ষেত্রে এই ক্যান্সার যে কি সিমটমগুলো তৈরি করে সেগুলো। এই 3 ধরনের সিমটম মূলত একটি ক্যান্সার পেশেন্ট প্রডিউস করতে পারে। এবারে আসো টিউমার রিলেটেড সিমটম কি হতে পারে। এটা মূলত প্রেশার সিমটম বা অবস্ট্রাকটিভ সিমটম, আরেকটা হচ্ছে ব্লিডিং। যে কোনো ক্যান্সার প্রধানত এই দুটি সিমটম বা যে কোনো টিউমার যখন তৈরি হয় সেটা লোকালি এই দুইটা সিমটম প্রডিউস করে। সেটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু একই রকম হয়। যেমন যদি স্টমাক ক্যান্সার হয় এবং গ্যাস্ট্রিক আউটলেটে একটি টিউমার হয়, তাহলে সে কি করে? সে ওই আউটলেটটিকে অবস্ট্রাক্ট করে। তার মানে হচ্ছে তখন কোনো খাবার যখন আমরা খাই, এটা ইসোফ্যাগাস দিয়ে স্টমাকে আসে, এরপরে কিন্তু এটা আর পাস করতে পারে না। সুতরাং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে ফিচারগুলো সেটা প্রেজেন্ট করে। এবং আরেকটা হচ্ছে কমন ফিচার হচ্ছে ব্লিডিং, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি ক্যান্সার হয় বা টিউমার তৈরি হয় তাহলে সেখানে ব্লিডিং হয়। এবং তোমরা সবাই জানো যে ক্যান্সারের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিওভাস্কুলারাইজেশন, অর্থাৎ এটা পেরিফেরালি এটা বড় হতে থাকে এবং সেন্ট্রালি এটা নেক্রোসিস হতে থাকে। ফলে যেটা হয় যে এই পেরিফেরালি যে নতুন যে ভেসেলগুলো তৈরি হলো, যাকে আমরা নিওভাস্কুলারাইজেশন বলছি, সেখান থেকে ব্লিডিং হয়। তাহলে টিউমারের
কমন সিমটমগুলো প্রথম হচ্ছে টিউমার রিলেটেড সিমটম। এবার আসে কনস্টিটিউশনাল সিমটম। এটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একই রকম। অ্যানোরেক্সিয়া, নৌজিয়া, ওয়েট লস এগুলো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কমন একটা সিমটম তৈরি করে। এবং আরেকটা হচ্ছে মেটাস্টেটিক সিমটম, সেটা হচ্ছে অর্গান স্পেসিফিক। আমি আগেই বলছিলাম যে কোনো একটি টিউমার বা ক্যান্সার যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে লিভারে যেতে পারে, কিংবা ব্রেইনে যেতে পারে, কিংবা লাংস বা ফুসফুসে যেতে পারে, কখনো কখনো এটা বোনসেও যেতে পারে, এবং আরো অনেক অর্গানে এটা ছড়াতে পারে। তাহলে সবসময় যে কোনো একটা ক্যান্সারকে আমরা যখন ডেসক্রাইব করব, যখন আলোচনা করব, যখন একটা ক্যান্সারের পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে পরীক্ষা দেবো, কারণ তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা আমাদের যে কোনো একটা ক্লিনিক্যাল এক্সাম সিনারিওতে, অর্থাৎ তোমাদের ফাইনাল প্রফ হোক বা এফসিপিএস হোক, যে কোনো জায়গাতেই কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে যে আমাদের যে পেশেন্টগুলো দেওয়া সাধারণত কিন্তু সেটা ক্যান্সার রিলেটেড পেশেন্ট বেশি থাকে। কারণ হচ্ছে যে কোনো অ্যাকিউট ইমার্জেন্সি কেস, যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাকিউট কোলোসিস্টাইটিস কিন্তু আমরা পরীক্ষার সময় দিতে পারি না। ফলে যেটা দেখা যায় যে সাধারণত ম্যালিগন্যান্ট কেসগুলো তোমরা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষার সময় পাবে। সুতরাং এই যে কমন একটা সিমটম সিনারিও, এটা কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে যখন আগাবো, আমরা আজকে যখন ব্রেস্ট ক্যান্সার করবো, তখন আমরা দেখবো যে এই সেম সিমটমগুলো কিন্তু আমরা পেতে থাকবো। এবার আসো ইনভেস্টিগেশন, কমন কিছু ইনভেস্টিগেশন, যে আমরা যদি একটা ক্যান্সার পেশেন্ট পাই সেক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। তাহলে সেই ক্ষেত্রেও কয়েকটা মোটা দাগে আমরা কয়েকটা সিমটম, একটা ইনভেস্টিগেশন আমরা বলতে পারি। তার মধ্যে শুরুতে হচ্ছে যে টু লোকেট, অর্থাৎ যখনই আমরা ক্লিনিক্যাল সিমটম এবং সাইন দিয়ে আমরা আমাদের একটা সাসপিশন হবে যে এই পেশেন্টটা একটা ক্যান্সার পেশেন্ট হতে পারে, তখন আমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে টু লোকেট, অর্থাৎ ক্যান্সারটি কোথায় হয়েছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করা। সেজন্য আমাদের দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে আমরা যদি সরাসরি কোনো একটি পদ্ধতির মাধ্যমে ক্যান্সারটি দেখতে পারি, তখন আমরা এটাকে বলি ডিরেক্ট মেথড অফ ইনভেস্টিগেশন টু লোকেট এ ক্যান্সার। সেটা কি হতে পারে, যেমন এন্ডোস্কোপি, আমরা স্টমাকে যেটা করে থাকি আপার জিআইতে, আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের কোনো ক্যান্সারকে লোকেট করার জন্য, যেমন এন্ডোস্কোপি করে থাকি। কিংবা যদি লোয়ার জিআইতে হয়, যদি কোলন বা রেকটামে কিছু হয়, তাহলে আমরা উইডু কোলোনোস্কোপি। যদি ফুসফুসে কিছু হয় তখন আমরা করি ব্রঙ্কোস্কোপি। তাহলে এটা হচ্ছে সরাসরি আমরা একটা ক্যামেরার মাধ্যমে আমরা কোনো একটা টিউমারকে দেখতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ আমরা কোনো একটা ইমেজিং, অর্থাৎ একটা ছবির মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করতে পারি ওই টিউমারটি কোথায় হয়েছে। সুতরাং এটা আমরা সরাসরি যেহেতু দেখি না, একটা ইমেজ দেখি, এই জন্য আমরা একটা ইনডাইরেক্ট ইনভেস্টিগেশন বলি, যেমন কি সিটি স্ক্যান, এমআরআই কিংবা পেট স্ক্যান। আমরা যখন লোকেট করতে পারলাম যে এই টিউমারটি এই নির্দিষ্ট জায়গায় হয়েছে, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের টিস্যু ডায়াগনোসিস, অর্থাৎ ওই যে টিউমারটি তৈরি হয়েছে সেই টিউমারটি কি ধরনের সেল বা টিস্যু থেকে তৈরি হলো সেটা খুঁজে বের করার চেষ্টা করা। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা করতে পারি থ্রু এফএনএসসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, কোর বায়োপসি, ইনসিশন বায়োপসি বা এক্সিশন বায়োপসির মাধ্যমে। এর পরবর্তী যে ধাপ ইনভেস্টিগেশন সেটি হচ্ছে স্টেজিং, অর্থাৎ কোনো একটি ক্যান্সার কত দূরে ছড়ালো সেটা বোঝার যে পরীক্ষা। এবং এটার জন্য আমরা অর্গান স্পেসিফিক টেস্ট করে থাকি, যেমন আমি একটু আগে দেখিয়েছিলাম যে যদি এটা ব্রেইনে যায় তাহলে আমরা ব্রেইন রিলেটেড টেস্ট করব, যদি এটা লিভারে যায় তাহলে লিভার রিলেটেড টেস্ট করব, যদি এটা লাংসে যায় লাংস রিলেটেড টেস্ট করব। তাহলে আমাদের ইনভেস্টিগেশনগুলোকে আমরা মোটা দাগে তিনটা ভাগে ভাগ করতে, একটা হচ্ছে টু লোকেট, দেন টিস্যু ডায়াগনোসিস অ্যান্ড দেন স্টেজিং। সর্বশেষে আমরা পেশেন্টটাকে নিশ্চয়ই কোনো এক ধরনের চিকিৎসা দিব, আমরা সার্জারি করতে পারি বা অন্য যে কোনো চিকিৎসা দিতে পারি, কিমো, রেডিয়েশন বা অন্যান্য কিছু। সেই ক্ষেত্রে আমাদের জন্য যেটা জরুরি সেটি হচ্ছে কোমরবিডিটি, অর্থাৎ পেশেন্টের ফিজিক্যাল স্ট্যাটাস সেটা বের করা। কারণ সে যেই চিকিৎসাটি আমরা দিতে চাচ্ছি তার স্টেজিং অনুযায়ী সেই চিকিৎসাটি সে নেয়ার যোগ্য কিনা বা তার শরীর সেই চিকিৎসাটি নেয়ার মতো ক্ষমতা আছে কিনা সেটি বোঝার জন্য আমরা কিছু টেস্ট করে থাকি। তাহলে এই চার ধরনের টেস্ট কিন্তু আমরা করে থাকি, এবং আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও সামনে যে এগুলোই দেখতে পারবে, এবং তোমরা এই প্রত্যেকটা লাইনের সাথে মিলিয়ে দেখতে পারবে।
এরপরে একটা জিনিস হচ্ছে যে কোনো একটা ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্প্রেড, অর্থাৎ কোনো একটা ক্যান্সার যদি ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে তার চিকিৎসা ডিফিকাল্ট হয়ে যায়। যদি না ছড়ায়, যদি সেটা লোকালি থাকে, তাহলে সেটা ট্রিটমেন্ট করে আউটকাম অনেক ভালো হয়। সো হোয়াট দ্য টিউমার স্প্রেড? দ্য অ্যান্সার ইজ এনিওয়ার এক্সেপ্ট হার্ট অ্যান্ড প্যানক্রিয়াস। সাধারণত হার্ট এবং প্যানক্রিয়াস ছাড়া সারা শরীরে যে কোনো জায়গাতেই ক্যান্সার ছড়াতে পারে। আমি একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কমনলি কোথায় কোথায় যায় সেই জায়গাগুলো। সো এই স্প্রেডটাকে আমরা দেখার জন্য আমরা কি কি করতে পারি? আমরা লাংয়ের স্প্রেড দেখার জন্য এক্স-রে, সিটি স্ক্যান, পেট স্ক্যান করতে পারি। লিভারের জন্য সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড। ব্রেইনের জন্য সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান। বোনসের জন্য এক্স-রে, বোন স্ক্যান কিংবা পেট স্ক্যান আমরা করতে পারি। সো এরপরে যেটা আসে যে আমরা এত কিছু কেন করি? আমরা করি কারণ হচ্ছে আমরা জানতে চাই এই টিউমারটির স্টেজ কিরকম এবং গ্রেডিং কি। স্টেজ এবং গ্রেড দুইটা আলাদা জিনিস। স্টেজ মানে হচ্ছে একটা টিউমার সাইজটা কেমন, এটা কতদূর পর্যন্ত ছড়ালো, এটা বোঝার চেষ্টা করা। আর গ্রেড মানে হচ্ছে একটা ক্যান্সার কতটা ক্ষতিকারক, কতটা অ্যাগ্রেসিভ, সেটা বোঝার চেষ্টা করা। স্টেজিং এর ক্ষেত্রে আমরা টিএনএম স্টেজিংটা সাধারণত এখন ফলো করে থাকি। টিএনএম দিয়ে বোঝায় টিউমার সাইজ, এন এ নোড, এন্ড এম ফর মেটস বা মেটাস্টাসিস। এবং গ্রেডিং এর ক্ষেত্রে আমরা বলি গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। দ্যাট মিন্স ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড এন্ড পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা টিউমার কতটা একটা নর্মাল সেলকে রিজেম্বল করে সেটা। সো একটা টিউমার যদি খুব নর্মাল সেলের কাছাকাছি হয় তখন আমরা এটাকে বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড, এবং যদি অনেক বেশি আলাদা হয় তখন আমরা বলি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। এবং সহজেই বোঝা যাচ্ছে যে গ্রেড 1 জন্য আউটকাম ভালো, গ্রেড 3 ক্ষেত্রে আউটকাম অত ভালো না। এবারে আসো আমরা ব্রেস্ট ক্যান্সারে চলে যাই। আমরা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কেন জানবো, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে এখন যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস্ট ক্যান্সার। মহিলাদের ক্ষেত্রে এটা সারা পৃথিবীতেই প্রায় হাইয়েস্ট অকারিং ক্যান্সার। এবং আমাদের গ্লোবোক্যান অর্থাৎ গ্লোবাল ক্যান্সার কনফারেন্স হয় প্রতি বছর একটা করে, এবং সেখানে এটা ডাব্লিউএইচওর অ্যাফিলিয়েটেড একটা অর্গানাইজেশন। সেখানে সারা পৃথিবীর ক্যান্সারের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি 2.089 মিলিয়ন নিউ কেসেস প্রতি বছর হচ্ছে। আমি এখানে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের যে ক্যান্সারগুলো হচ্ছে, দেখো যে এখানে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড 2018 সালের যে সিনারিও সেটা দেখি, নাম্বার 1 ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কি যে লাং ক্যান্সার কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেরই হতে পারে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু শুধু মেয়েদের হয়। তার মানে হচ্ছে যদি আমরা জেন্ডার স্পেসিফিক করে ফেলি তাহলে দেখা যাবে ব্রেস্ট ক্যান্সারের রেশিও অনেক অনেক হাই। এবং মর্টালিটির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রেস্ট ক্যান্সার আছে 5th পজিশনে। গ্লোবাল ক্যান্সার ইনসিডেন্স আমরা যদি ফিমেলের ক্ষেত্রে দেখি, আমি যেটা বলছিলাম যে ফিমেলের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারটাই হচ্ছে হাইয়েস্ট। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি, দেখো এখানে আমরা দেখিয়েছি যে বাংলাদেশেও যদি ক্যান্সারের ইনসিডেন্স গুলো আমরা হিসাব করি তাহলে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে 8.5%। অর্থাৎ যদি মেল এবং ফিমেল হিসাব করি তারপরেও কিন্তু এটা রেশিও অনেক হাই। এবং যদি আমরা শুধু ফিমেলের ক্ষেত্রে দেখি তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ব্রেস্ট ক্যান্সারটাই সবচেয়ে বেশি, মানে 19% পেশেন্ট, যতগুলো ক্যান্সার কেস হয় তার 19% পেশেন্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট। এবারে আসো আমরা একটু অ্যানাটমিটা খুব ছোট করে পড়ে নেই। ব্রেস্টের অ্যানাটমি তোমরা সবাই জানো। আমরা আমাদের এই ক্যান্সারের হিসাব করার জন্য, ক্যান্সার পড়ার জন্য আমাদের যতটুকু জানা দরকার আমরা শুধু সেটুকুই দেখব। ব্রেস্টের স্ট্রাকচার আমরা যদি চিন্তা করি তাহলে এটা 3টা স্ট্রাকচার: সেন্ট্রাল কম্পোনেন্ট, দেন প্যারেনকাইমা, দিস এরিয়া, অ্যান্ড স্ট্রমা। স্ট্রমা হচ্ছে মাঝখানে যে ফাইব্রাস টিস্যুগুলো আছে সেইগুলো। এবং এই সেন্ট্রাল কম্পোনেন্টটা কোনটা? নিপল এবং অ্যারিওলা। আমি যেখানে ব্লু একটা মার্কিং করা আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল কম্পোনেন্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি থাকে, নিপল থাকে, অ্যারিওলা থাকে, এবং কতগুলো ল্যাক্টোফেরাস ডাক্ট এসে এখানে
মিলে যায়। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমাদের আর একটু বড় করে যে আমাদের প্যারেনকাইমা এবং স্ট্রমা কি দিয়ে তৈরি হয়। প্যারেনকাইমা তোমরা দেখছো যে মেমোরি লবিউলস গুলো থাকে এখানে, এবং এখানে স্ট্রমা মাঝখানে যে খয়েরি কালারের সেটা হচ্ছে আমাদের স্ট্রমা, যেটা আমরা সাসপেন্সরি লিগামেন্ট বলি, যেটা আসলে ব্রেস্টকে ধরে রাখে আমাদের চেস্ট ওয়ালের সাথে। এবারে আমি একটু ছোট্ট করে আর্টেরিয়াল সাপ্লাই বলতে চাই। আমাদের আর্টেরিয়াল সাপ্লাই এখানে ব্রেস্টের ইন্টারনাল থোরাসিক আর্টারি হচ্ছে সবচেয়ে প্রধান সাপ্লাই দেয়। এছাড়া ল্যাটারাল থোরাসিক, সুপিরিয়র থোরাসিক, অ্যাক্রিমিও থোরাসিক ব্রাঞ্চেস অফ অ্যাক্সিলারি আর্টারি এবং পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, এগুলোই মূলত আমাদের ব্লাড সাপ্লাই করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো যে ব্রেস্টের ব্লাড সাপ্লাই কিন্তু এখানে একটা খুব রিচ ব্লাড সাপ্লাই থাকে, এবং সেই কারণে আমরা ব্রেস্টের যখন কোনো অপারেশন করি, বিশেষ করে ম্যাস্টেক্টমি, এ সময় কিন্তু আমরা সবসময় বলি যে ব্লাড হাতে রাখতে। এর কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ভেসেল থাকে এবং সেই ভেসেলগুলো এমনভাবে ছড়ানো থাকে যে এখানে প্রচুর ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। যদিও এখন খুব বেশি ব্লিডিং হয় না অনেক ক্ষেত্রেই, কারণ হচ্ছে আমরা এখন ডায়াথার্মি ইউজ করি ডিসেকশনের জন্য, এবং ফলে যেটা দেখা যায় যে এখানে যে ব্লাড ভেসেলগুলোকে আমরা ব্লক করে করে আগাই, এবং সেই জন্য ব্লিডিং এর চান্স অনেক কমে যায়। ভেনাস ড্রেনেজ, এখানে সুপারফিশিয়াল ভেইন আছে এবং ডিপ ভেইন, দুইটা ভেনাস সিস্টেম আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ড্রেনেজ আমাদের ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তো আরো অনেক বেশি। এর কারণ হচ্ছে যে কোনো একটি ক্যান্সার যখন ছড়ায় তখন দুইভাবে ছড়াতে পারে, প্রধানত দুইভাবে ছড়াতে পারে। একটা হচ্ছে থ্রু লিম্ফ্যাটিক চ্যানেলস এবং থ্রু ভাস্কুলার সিস্টেম। এছাড়া অন্য আরো অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু প্রধানত এই দুইটি থেকে। তার মানে হচ্ছে ব্রেস্টের ক্ষেত্রেও বিষয়টি একই রকম, এবং সেই জন্যই ব্রেস্টের আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজটা আমাদের বোঝাটা খুব জরুরি। এবং ব্রেস্টের মূলত যে দুইটি গ্রুপে ব্রেস্টের লিম্ফ নোড থাকে, সেটি একটি হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল মেমোরি রোডস, অর্থাৎ ব্রেস্ট থেকে দুই জায়গাতে এটা ছড়াতে পারে। আমি একটি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে মূলত 75% লিম্ফ্যাটিক্স এটা যায় হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোডসে, এবং 25% যাচ্ছে ইন্টারনাল মেমোরি নোডসে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেভেল অফ লিম্ফ নোডস অফ অ্যাক্সিলা। আমরা সবসময়, তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো যে আমরা বলি যখন অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করি আমরা তখন বলি লেভেল 1 ক্লিয়ারেন্স, লেভেল 2 ক্লিয়ারেন্স এবং লেভেল 3 ক্লিয়ারেন্স। এই কথাগুলো কিভাবে আসলো সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। লেভেল অফ লিম্ফ নোডস অর্থাৎ ডিফারেন্ট লেভেল ইন রিলেশন টু দেয়ার পজিশন উইথ পেক্টোরালিস মাইনর মাসল। অর্থাৎ আমি দেখো এখানে ছবিতে আমরা দেখিয়েছি পেক্টোরালিস মাইনর মাসেলের সাপেক্ষে আমরা আসলে লেভেলটা চিন্তা করি। তাহলে যেটি পেক্টোরালিস মাইনর মাসেলের ল্যাটারালি, সেটাকে আমরা বলি হচ্ছে লেভেল 1 লিম্ফ নোড। দ্য লিম্ফ নোডস হুইচ লাই বিহাইন্ড দ্য পেক্টোরালিস মাইনর, এখানে আমি উপরে দেখানো হয়েছে কিন্তু আসলে এটা উপরে থাকে না, এটা আসলে থাকে এই মাসেলের নিচে, বিহাইন্ড দ্য পেক্টোরালিস মাইনর, এটাকে আমরা বলি লেভেল 2। এবং লাস্টলি which lies medial to pectoralis minor muscle, that is level 3। এখানে আমি একটা কথা এখনই বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন বলে থাকি level 2 clearance is enough for axillary clearance. There is no need or no evidence that additional clearance of level 3 give any additional survival benefit। সেজন্যই আমরা এখন বলি যে কোনো অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে আমরা যদি লেভেল 1 এবং লেভেল 2 লিম্ফ নোড ক্লিয়ার করি, দ্যাটস ইনাফ। লেভেল 3 লিম্ফ নোড ক্লিয়ার করলেও কোনো এডিশনাল বেনিফিট দেয় না, বরং এটা মরবিডিটি অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রেস্টের অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মরবিডিটি, যেটা লিম্ফেডেমা, সেটার চান্সকে অনেক বাড়িয়ে দেয়। So we will not clear level 3 until unless there is any palpable lymph node during surgery, which is very suspicious. Nerve supply, এটা ইন্টারকস্ট 4th 5th 6th ইন্টারকস্টাল নার্ভ দিয়ে এটা সাপ্লাই হয়। এবার আমরা একটু শর্ট করে প্যাথোলজিটা দেখে নিই। কি কি ব্রেস্টের টিউমার যত ধরনের হয় সেটা কি কি ধরনের হতে পারে। তাহলে ইনিশিয়ালি আমরা যদি এটাকে বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুই ভাগে ভাগ করি, তোমরা সবাই জানো যে নিওপ্লাস্টিক লিশন সবসময় দুই ধরনের হয়, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। সেম অ্যাজ টিউমার অফ দ্য ব্রেস্টের টিউমারের ক্ষেত্রেও বিষয়টা তাই, বিনাইন এবং ম্যালিগন্যান্ট।
এবং বিনাইন টিউমারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো টিউমার, একটা হচ্ছে ফাইব্রোঅ্যাডেনোমা এবং বিনাইন ফাইলয়েডস। আর ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে মূলত ম্যালিগন্যান্ট ফাইলয়েডস এবং এপিথেলিয়াল টিউমারসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এপিথেলিয়াল টিউমার আবার দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে একটি হচ্ছে নন ইনভেসিভ আর একটা হচ্ছে ইনভেসিভ। নন ইনভেসিভ গুলো হচ্ছে যেটা ইন সিটু কার্সিনোমা বা স্টেজ 0 ক্যান্সার, অর্থাৎ সেখানে কি হয়, সেখানে সেলগুলোতে ক্যান্সারাস চেঞ্জ হয় কিন্তু এইটা বেসমেন্ট মেমব্রেনকে পিয়ার্স করে তার পরবর্তী লেভেলে যায় না। তার মানে হচ্ছে এখানে ক্যান্সারাস চেঞ্জ হয় কিন্তু সেটি কোনো বেসমেন্ট মেমব্রেনকে ভেদ করে নিচে যাচ্ছে না। সো ইট ইজ কল্ড ductal carcinoma in situ and lobular carcinoma in situ. So this is a stage 0 cancer. এবং এটা যদিও ক্যান্সার কিন্তু এটা ট্রিটমেন্ট মডালিটিস ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম দ্য ইনভেসিভ ক্যান্সার। এবং ইনভেসিভ ক্যান্সারের মধ্যে দ্য মোস্ট কমন ইজ ডাক্টাল কার্সিনোমা। ডাক্টাল সবসময় তোমরা দেখবে যে ডাক্টাল কার্সিনোমা, ডাক্ট সেল কার্সিনোমা এরকম করে রিপোর্ট দেওয়া হয়। তোমরা যখন ওয়ার্ডে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট দেখবা যে অধিকাংশই ডাক্টাল কার্সিনোমা। কিছু আছে লোবুলার কার্সিনোমা অ্যান্ড সাম আদার্স, বাট ডাক্টাল কার্সিনোমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যালিগন্যান্সি অফ ব্রেস্ট। What are the risk factors for growing breast cancer? Definitely, there are some germline mutation. তোমরা নিশ্চয়ই শুনেছো BRCA1, BRCA2. এছাড়া যদি তার মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, মা, বোন, খালা, ব্লাড রিলেটেড হতে হবে এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। যদি কিছু এথনিসিটির বিষয় থাকে, ইনক্রিজিং এইজ, সাধারণত বলা হয় যে 50-55 এর পরে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কিন্তু আমাদের দেশে এরকম আসলে কোনো স্টাডি নাই, কারণ আমাদের দেশে দেখা যায় যে অনেক কম বয়সেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমরা পাচ্ছি। দেন আর্লি মেনার্কি বিফোর 11 years, late menopause after 50, age at first life, but if it is at or after 35 years increases the risk. If the patient is nulliparous, if there is any pre-existing benign breast disease, if there is any estrogen exposure, which is very common in our country because আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতির কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে একটা 80s-এ 90s-এ আমাদের এখানে প্রচুর ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং আদার হরমোনাল কন্ট্রাসেপটিভস দেওয়া হয়েছিল আমাদের পেশেন্টদের। উই ডোন্ট নো যে it might be one of the causes of very high frequency of breast cancer, high incidence of breast cancer among the female population of our country. And postmenopausal hormone replacement therapy, which is not that much common in our country, but it is very common in the Western world. So Western world এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। Then radiation exposure, smoking, alcoholism, physical inactivity, high BMI, and breastfeeding is always protective. অর্থাৎ যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খায় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। Now, how to diagnose a breast cancer? একটা breast cancer patient যদি আমাদের কাছে আসে তাহলে আমরা how to approach? আমরা এটাকে বলি triple assessment. So এটা triple means 3 assessment, অর্থাৎ তিনটা ধাপে আমরা assess করে থাকি। So what are the stages or what are the steps of triple assessment? It is clinical, imaging, and pathology. The clinical is history and clinical examination. Imaging is through some imaging modalities, and pathology finally to know the tissue or cell type of that cancer. এবং বলা হয়ে থাকে ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রায় 95% কেসে আমরা কনফিডেন্ট ডায়াগনোসিস করতে পারি ব্রেস্ট ক্যান্সারে। সো ডিউরিং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট হোয়াট উই সি, আমরা দেখি যে পেশেন্টটা কি কি সিমটম নিয়ে আসে। দ্য কমন সিমটম, দ্য মোস্ট কমন সিমটম ইজ এ লাম্প অর এ নোডিউল। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই পেশেন্টের একটা ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে বাইরে থেকে এবং এখানে নডিউল দেখা যাচ্ছে। সো sometimes there may be occasional pain, the skin texture may be changed, there may be swelling, redness, thickening. There are nipple discharge এবং সাধারণত এই ডিসচার্জটা হয় ব্লাডি ডিসচার্জ, অর্থাৎ স্যাঙ্গুইনাস ডিসচার্জ, ব্লাড আসে। তারপর র্যাশ অর ক্রাস থাকতে পারে, ফাঙ্গেশন থাকতে পারে এরকম। পেশেন্টের এক্সামিনেটাস লেশন থাকতে পারে, যেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এক্সামিনেটাস লেশন। অ্যাবসেস লাইক ফিচার নিয়ে আসতে পারে। সাইনের ক্ষেত্রে হাউ টু এক্সামিন, আমরা
ব্রেস্ট এক্সামিনেশন ডেফিনেটলি তোমাদেরকে ক্লিনিক্যাল ক্লাসে দেখানো হয়েছে এবং দেখানো হবে, যাদের সার্জারি ক্লাস হয়নি তারা হয়তো পরে দেখতে পারবে। সেখানে আমরা এটা এক্সামিন করি, আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্যান্সারটি কেমন। এবং এখানে আমরা সাধারণত পাই একটা হার্ড ম্যাস বা ইররেগুলার সারফেস, irregular margin, skin is fixed or it is fixed to underlying structure. There may be some nipple changes like retraction, inversion, ulceration, or discharge. There may be some tenderness, but it is not very common. Then there is some dimpling or period of orange skin changes. Then we find axillary lymphadenopathy, অর্থাৎ আমরা দেখি অ্যাক্সিলাতে লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়, এবং অ্যাসিমেট্রি অফ বোথ ব্রেস্ট। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন করলেই আমরা হবে না, আমরা হিস্ট্রি নেওয়ার সময় কয়েকটা জিনিস আমরা খোঁজার চেষ্টা করব যে তার কোনো কনস্টিটিউশনাল সিমটম আছে কিনা, অর্থাৎ অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এগুলো আছে কিনা, যদিও ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এগুলো কম হয়। আরেকটা হচ্ছে ফিচার্স অফ স্প্রেড, অর্থাৎ তার কোনো জন্ডিস আছে কিনা, তার কোনো কাফ বা হিমাটাইসিস আছে কিনা, তার বোন পেইন আছে কিনা, এনি নিউরোলজিক্যাল সিমটমস। এবারে আসো ইনভেস্টিগেশন। তাহলে ট্রিপল অ্যাসেসমেন্টের প্রথম যেটা, সেটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, সেটা আমরা শেষ করলাম। এবার আমরা আসবো হচ্ছে ম্যামোগ্রাফির ক্ষেত্রে, ইনভেস্টিগেশন ইমেজিং এর ক্ষেত্রে, সরি। সো ইমেজিং আমরা কি কি কমন ইমেজিং করি? আমরা কমন যে ইমেজিং গুলো করি সেটা হচ্ছে ম্যামোগ্রাফি। আমরা ম্যামোগ্রাম করি। ম্যামোগ্রামটা কি? দিস ইজ অ্যান এক্স-রে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি হাউ উই ডু ইট। দিস ইজ অ্যান এক্স-রে, সরি, দিস ইজ অ্যান এক্স-রে, যেটাকে কি হয়, দুইটা পাতের মাঝখানে ব্রেস্টকে দিয়ে দুইটা এক্সিসে একটা ছবি নেওয়া হয়, এবং এটার মাধ্যমে আমরা যেটা খুঁজে পাই, দেখো এখানে একটা টিউমারাস লিশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য টিউমার, ব্রেস্ট ক্যান্সার অর টিউমার। এটাও আরেকটা ম্যাগনিফাইড ভিউ। অনেক সময় দেখা যায় যে এইখানে, যেমন এখানে একটা অ্যাবনর্মালিটি আছে যেটা নর্মাল ভিউতে হয়তো পাওয়া যাচ্ছিল না, কিন্তু এটা যখন 1.5 টাইমস ম্যাগনিফাইড করা হচ্ছে, তখন দেখো এইখানে একটা টিউমারাস লিশন লোকেট করা যায়। এখানেও ওই ম্যাগনিফাইড ভিউ, আমরা ম্যাগ ভিউ বলি। এখানে দেখো যে এখানে কিছু মাইক্রো ক্যালসিফিকেশন আছে। এই মাইক্রো ক্যালসিফিকেশন গুলো কিন্তু ইনিশিয়াল ভিউতে দেখা যাচ্ছিল না, কিন্তু এডিশনাল ভিউ বা ম্যাগনিফাইড ভিউ নেয়ার পরে কিন্তু এই মাইক্রো ক্যালসিফিকেশন গুলো which might be a malignant change or early precursor of malignant change, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখি যে আলট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট, which is very important. আমরা যে কোনো একটা পেশেন্টকে যখন অ্যাসেস করি, আমরা সাধারণত যদি পেশেন্টের বয়স 40 বছরের বেশি হয়, সেক্ষেত্রে আমরা বোথ আলট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম করি। যদি 40 বছরের কম হয় তাহলে আমরা শুধুমাত্র আলট্রাসোনোগ্রাম করি, কারণ 40 বছরের কম বয়সে পেশেন্টদের ক্ষেত্রে ম্যামোগ্রাম ভালো সেন্সিটিভ হয় না। এর কারণ হচ্ছে 40 বছরের কম বয়সের মহিলাদের ব্রেস্ট খুবই ডেন্স থাকে এবং সেখানে খুব ভালো ছবি পাওয়া যায় না ম্যামোগ্রামে। আরেকটি জিনিস এখন যেটা চালু হয়েছে সেটি হচ্ছে টোমোসিনথেসিস, বাংলাদেশে এটি হচ্ছে, সেটি হচ্ছে টোমো স্ক্যান, এবং এটার ছবিটা অনেকটা এমআরআই এর মতো। সেখানে প্রায় 3D একটা ইমেজ পাওয়া যায় যে কোনো ব্রেস্টের টিউমারের। দেন উই ক্যান ডু ব্রেস্ট এমআরআই ডেফিনেটলি, যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় আনডিটেক্টেড থাকে লিশন, আলট্রাসোনোগ্রাম ম্যামোগ্রামে খুব ভালো বোঝা যাচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে উই ক্যান ডু এমআরআই অ্যাজ ওয়েল। এবারে আসো, আমাদের তাহলে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট শেষ হয়ে গেল, ইমেজিং শেষ হয়ে গেল, এবারে আসলো আমাদের টিস্যু ডায়াগনোসিস, অর্থাৎ আমরা এখন খোঁজার চেষ্টা করব যে আমাদের যে টিউমারটি হয়েছে সেটা কোন ধরনের টিউমার, বা এটি আদৌ ম্যালিগন্যান্ট অর বিনাইন। এটার ক্ষেত্রে এত বছর সব সময় বলা হতো এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজির কথা, কিন্তু এখন উই প্রেফার দ্য কোর বায়োপসি, কোর নিডল বায়োপসি, যেটার টিউমারের যেটা বায়োপসি নিডলটা এফএনএসি চেয়ে একটু মোটা থাকে এবং সেখানে বেটার টিস্যু পাওয়া যায়, এবং এটার থেকে বায়োপসি করলে এটার টিস্যু স্যাম্পলিংও ভালো হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এখানে গ্রেডিং বোঝা যায় এবং হরমোন রিসেপ্টর স্ট্যাটাস বোঝা যায়, which are very very important for breast cancer management nowadays. So এখন গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কোর বায়োপসি, কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতে এখনো কোর বায়োপসি যেহেতু অ্যাভেলেবল না, সেই জন্য এখনো আমরা বলবো এফএনএসি করা সম্ভব। আমি আবারও ফিরে যাচ্ছি, এফএনএসি মানে হচ্ছে এখান থেকে নেডল থেকে ফাইন নেডল দিয়ে
অ্যাসপিরেট করে সেটা সাইটোলজি করা, এবং এখানে ম্যালিগন্যান্ট চেঞ্জ যে সমস্ত টিউমার আছে সেটার একটা স্লাইডের ছবি আমি এখানে দেখিয়েছি। এছাড়াও ইনসিশন এবং এক্সিশন বায়োপসি করা যেতে পারে, এটা ভেরি রেয়ার কেস, এখন আমাদের খুব বেশি এটা করার দরকার পড়ে না। আরেকটি বায়োপসি আছে যেটা তোমাদের জানার জন্য আমি বলছি, which is called frozen section biopsy. This is an intraoperative biopsy, অর্থাৎ অপারেশনের সময় আমরা যখন অপারেশন করি তখন আমরা সাধারণত এই বায়োপসিটা করে থাকি, যেটা আমরা অধিকাংশ সময় আসলে ডায়াগনোসিসের জন্য করি না, আমরা যেটা করি মার্জিন ক্লিয়ারেন্স হলো কিনা সেইটা বোঝার জন্য, যে আমরা যে টিউমারটা রিমুভ করলাম সেটা আসলে ফুল ক্লিয়ার হলো কিনা, মার্জিনটা বিশেষ করে ক্লিয়ার হলো কিনা সেটা বোঝার জন্য আমরা ব্যবহার করে থাকি। তবে অনেক ক্ষেত্রে যদি খুব সাসপিশাস লিশন হয়, যখন রিপিটেড বায়োপসিতেও কোনো ধরনের সিদ্ধান্তে আসা যায় না, তখন কিন্তু পার অপারেটিভ ফ্রোজেন সেকশন বায়োপসির মাধ্যমে আমরা রোগটা ডিটেক্ট করতে পারি। হাউ ক্যান উই অ্যাসেস দ্য স্প্রেড, অর্থাৎ আমরা কিভাবে টিউমারটা দূরে ছড়ালো কি ছড়ালো না সেটা বুঝতে পারি। এটার জন্য কতগুলো ব্লাড টেস্ট আছে এবং কতগুলো ইমেজিং টেস্ট আছে। ব্লাড টেস্টের মধ্যে সিবিসি এবং রেনাল অ্যান্ড হেপাটিক প্রোফাইলসগুলো আমরা করতে পারি। উই ক্যান ডু চেস্ট সিটি অর এক্স-রে, we can do abdominal ultrasound, we can do CT scan of abdomen. For bone mats, we can see we can do bone scan. If there is any neurological symptom, we can do brain CT or MRI. We can also do positron emission tomography or PET scan, but for breast cancer, we do it rarely. I again say we do it rarely. So for liver mets আমরা কি দেখতে চাই, আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে সিরাম বিলিরুবিন এন্ড এসজিপিটি আমরা করতে পারি, এবং আল্ট্রাসোনোগ্রাম, এবং অনেক ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামে এই লিভার মেটস বোঝা যায়। এছাড়া সিটি স্ক্যান করতে পারি, এবং সিটি স্ক্যানের যে অ্যাপিয়ারেন্সটা সেটা এরকম হয়, এরকম মাল্টিপল মেটস থাকে, এবং সেটা সহজেই আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারি। এছাড়া অনেক সময় আমাদের এমআরআই করা লাগতে পারে, এবং এমআরআইতে একটি মেটাস্টেসিসের ছবি আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। টু সি দ্য লাং মেটস উই ইউজুয়ালি ডু চেস্ট এক্স-রে, যেটা আমরা দেখছি যে এখানে কিন্তু এক্স-রেতে লিশন বোঝা যাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কয়েকটা লিশন আছে, মাল্টিপল মেটস আমরা দেখতে পাচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে যদি লিশনের সাইজ 2 সেন্টিমিটারের চেয়ে ছোট হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু এক্স-রেতে এটা আসে না। সেই ক্ষেত্রে what we do CT scan of chest. So CT scan of chest and abdomen is the usual practice for assessing the metastasis of breast cancer. এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তীর চিহ্ন জায়গাগুলো, এগুলো হচ্ছে সব মেটাস্ট্যাটিক ডিপোজিট ইন দ্য লাংস। ব্রেইনে মেটাস্টেসিস দেখার জন্য আমরা কি করি, সাধারণত আমরা সিটি স্ক্যান করি, এবং সিটি স্ক্যানে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা ব্রেইন ম্যাটস কিভাবে প্রেজেন্ট করতে পারে সিটি স্ক্যানে। এমআরআইও হতে পারে, এমআরআইতেও আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাসেস করতে পারি, ব্রেস্ট ক্যান্সারের মেটাস্টেসিস ইন ব্রেইন অ্যাসেস করতে পারি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট লিশন দেখা যাচ্ছে, এবং সহজে এটা বোঝা যাচ্ছে। এটা তোমরাও স্টুডেন্টরাও আসলে দেখলে বুঝতে পারবে যে এখানে একটা অস্বাভাবিক লিশন রয়েছে। এবার আসো বোন মেটস এর ক্ষেত্রে, আমরা বোন মেটস অ্যাসেস করার জন্য আমরা কি করি, উই ডু বোন এক্স-রে ফার্স্ট, বাট সামটাইমস বোন এক্স-রে, এখানে বোন এক্স-রেতে আমি দেখাই, এই যে দেখো এখানে ফ্র্যাকচার দেখা যাচ্ছে, পেলভিসে এখানে ডিপোজিট হয়েছে আইলিয়ার কোণে, এবং এখানে কিন্তু একটা ফ্র্যাকচার আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্ল্যাকিশ হয়ে গেছে, এখানে এটা হচ্ছে মেটাস্ট্যাটিক ডিপোজিট, এবং এখানেও এই যে ব্ল্যাকিশ এরিয়া, দিস ইজ মেটাস্ট্যাটিক ডিপোজিট। বাট সবসময় বোন এক্স-রেতে নাও আসতে পারে, সেক্ষেত্রে উই ডু বোন স্ক্যান, এবং বোন স্ক্যান একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়, এবং দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে ব্ল্যাকিশ যে এরিয়াটা আছে এগুলো সব হচ্ছে নর্মাল বোনসে কিন্তু এরকম ডিপোজিট থাকে না, কিন্তু অ্যাবনর্মাল বোনসে, অর্থাৎ যেখানে মেটাস্ট্যাটিক ডিপোজিট থাকে সেখানে দেখো ব্ল্যাকিশ ডিপোজিট আমরা দেখতে পাচ্ছি। রেডিও ট্রেসার ম্যাটেরিয়াল গুলো এখানে বেশি পরিমাণে জমা হয়েছে, দিস এরিয়া, দিস এরিয়া, অ্যান্ড দিস এরিয়া, অ্যান্ড দিস এরিয়া। সো বোন স্ক্যানের মাধ্যমে আমরা বনি ডিপোজিট বা বনি মেটাস্ট্যাটিক ডিপোজিট বের করতে পারি। এত কিছু আমরা কেন করছি, আমি প্রথমেই যে 3-4টা স্লাইড দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের পুরো বিষয়টা আমরা এতক্ষণ যা যা করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে টু স্টেজ দ্য টিউমার। কারণ আমার যে কোনো একটা টিউমার বা ক্যান্সারের চিকিৎসা শুরু করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে
টিউমারের স্টেজিং করা এবং স্টেজিং অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে। সো স্টেজিং কিভাবে আমরা করি আমি বলেছিলাম টি অ্যান্ড এম। টি মিনস টিউমার সাইজ, এন মিনস নোডাল স্ট্যাটাস, অ্যান্ড এম মিনস মেটাস্টেসিস। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা T1, T2, T3 অ্যান্ড T4 দিয়ে করি এবং ইট ডিপেন্ডস অন দ্য সাইজ। যদি 2 সেন্টিমিটার নিচে হয় T1, if it is 2 to 5 centimeters T2, if it is more than 5 centimeters then it's T3, and if there is direct extension to the chest wall or skin, ulceration or nodule or point of orange, then it is T4. N for nodes. So if there is no palpable axillary nodes, then it is N0. If there is mobile palpable axillary nodes, it's N1. If it is fixed axillary nodes, it's N2. And if there is palpable supraclavicular nodes, it is N3. তার মানে হচ্ছে এই N3 দিয়ে আমরা বোঝাচ্ছি কি আমরা সব সময় দেখি যে ব্রেস্ট ক্যান্সার এক্সামিনেশনের সময় আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র অ্যাক্সিলা এক্সামিন করছে, কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার যে যে কোনো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে তোমরা যখন ক্লিনিক্যালি এক্সামিন করবা তখন অবশ্যই ব্রেস্ট এক্সামিন করতে হবে, অ্যাক্সিল এক্সামিন করতে হবে এবং অবশ্যই সুপ্রাক্লাভিকুলার রিজিয়ন এক্সামিন করতে হবে। কারণ এমন অনেক সময় হতে পারে যে ইফ ইট ইজ N3 ডিসিজ, N1 বা N2 অর্থাৎ অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো খুব ভালো পালপেবল হচ্ছে না, কিন্তু সুপ্রাক্লাভিকুলার রিজিয়নে তুমি একটা লিম্ফ নোড পেতে পারো। সো অলওয়েজ এক্সামিন দ্য ব্রেস্ট, দ্য axilla and the supraclav. আরেকটা কথা এই সুযোগে বলে রাখি, always you have to examine the normal breast and axilla. তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, ব্রেস্ট এক্সামিন করার সময় কখনো এক পাশে এক্সামিন করলে হবে না। পেশেন্টরা অনেক সময় দেখাতে চায় না, সেক্ষেত্রে তাকে ঠিকভাবে অ্যাসিওর করে উইথ প্রপার ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে তারপরে তোমাদেরকে এক্সামিন করতে হবে এবং অবশ্যই নর্মাল অ্যাবনর্মাল কম্পেয়ার করতে হবে। নর্মাল ব্রেস্ট, অ্যাবনর্মাল ব্রেস্ট দুই পাশে অ্যাক্সিলা এবং সুপ্রাক্লাভ এক্সামিন করতে হবে। এবারে আসো M for metastasis. If it is M0 then no evidence of distant metastasis. If there is metastatic evidence then it is M1. নাও আমরা চলে আসছি প্রায় আমাদের লেকচারের প্রায় শেষের দিকে। এখানে আমরা একটু সময় ব্যয় করব, সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ এ ব্রেস্ট ক্যান্সার। আমরা এতক্ষণ দেখলাম যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, রেডিওলজিক্যাল ইমেজিং অ্যান্ড বায়োপসি এর মাধ্যমে, এই ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করলাম যে ব্রেস্ট ক্যান্সারটা এটা কি আদৌ ব্রেস্ট ক্যান্সার কিনা এবং ব্রেস্ট ক্যান্সার যদি হয়ে থাকে এটা কোন স্টেজে আছে। এইবারে আমরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করব। সো হাউ ডু উই ট্রিট ক্যান্সার? আবারও আমরা একটু জেনারেল আইডিয়া করেছি, আমরা যে কোনো একটা ক্যান্সারকে আমরা কিভাবে চিকিৎসা করে থাকি। সিম্পল অ্যান্সার, অ্যাকর্ডিং টু স্টেজ। দিস অ্যান্সার ইজ দ্য ভেরি বেস্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। তোমরা পরীক্ষার সময় যদি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে, সেটা কোলন ক্যান্সার হোক, সেটা রেক্টাল ক্যান্সার হোক, সেটা স্টোমাক ক্যান্সার হোক, গল ব্লাডার, হেড অফ দ্য প্যানক্রিয়াস, হোয়াট এভার, যে কোনো ক্যান্সারের জন্য যদি এটা বোথ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট যদি প্রশ্ন করে যে এখন তুমি কি করবে, এই ক্যান্সারটা তুমি কিভাবে চিকিৎসা করবে, দ্য অ্যান্সার, দ্য বেস্ট অ্যান্সার would be according to stage. So if it is an early cancer, the treatment is curative. If it is advanced, the treatment is palliative. এই একটা পেজ তোমরা যদি মনে রাখো, you can answer all the treatments of all the cancers. So তোমার অ্যান্সারটা হবে স্যার আমি অ্যাকর্ডিং টু দ্য স্টেজ ট্রিটমেন্ট করব। If it is an early stage, we do curative treatment. If it is an advanced stage, we do palliative treatment. Treatment modalities. Breast cancer ক্ষেত্রে the treatment is multidisciplinary. এই multidisciplinary শব্দটা স্যাররা সবসময় শুনতে চায়, because without a multidisciplinary approach, breast cancer or any cancer cannot be treated. এখন এই জন্য সারা পৃথিবীতে এই ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার টিউমার বোর্ড করা হয়ে থাকে। একটা টিউমার বোর্ড which consists of all the specialists, the surgeon, the oncologist, the radiation oncologist, the pathologist, the radiologist, the psychiatrist, the breast care nurse or other nurses and staffs. তারা সবাই একটা টিম গঠন করে এবং সেখানে বসে তারা they decide what sort of treatment should be the optimum, should be the best for this specific patient. So breast cancer ক্ষেত্রে the treatment of breast cancer is multidisciplinary, and it is by a team of breast surgeon, plastic surgeon, oncologist, pathologist, and so on.
The options are surgery, chemotherapy, radiotherapy, hormonal therapy, immunotherapy, or targeted therapy. যেহেতু আমি আজকে মূলত আমি জানি যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাই এটার মূলত দেখে, সেই কারণে আমি কিন্তু অনেকটা সহজ করে পোস্ট গ্রাজুয়েশনের মতো না, বরং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যেটা সুইটেবল সেরকম ভাবেই লেকচারটা তৈরি করেছি। এখানে আরো ডিটেইলিং করার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু আমি সব জায়গাতেই কম কম করে দিয়েছি, যাতে ডিটেইল তুমি যদি পারো তুমি অনার্স পাবা। কিন্তু অনার্সের চেয়ে আমাদের অন্তত পক্ষে আমি মনে করি যে আমি যতদিন স্টুডেন্ট ছিলাম আই অলওয়েজ ট্রাই টু পাস। সো আমি সেইভাবেই জিনিসটাকে প্রস্তুত করার চেষ্টা করেছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং পরীক্ষার সময় বলতে পারো। সো আমরা এখন ট্রিটমেন্টকে দুই ভাগে ভাগ করব, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট অফ লোকাল কন্ট্রোল, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজ হয় সেক্ষেত্রে আমরা কি করব। আমরা প্রথমে লোকাল কন্ট্রোল, অর্থাৎ ব্রেস্ট এবং অ্যাক্সিলাতে আমরা যা করবো এটাকে আমরা বলি লোকাল কন্ট্রোল। আরেকটা হচ্ছে সিস্টেমিক কন্ট্রোল। তাহলে প্রথমে আমরা আসি লোকাল কন্ট্রোলের জন্য। হোয়াট উই ডু দ্য সার্জারি অ্যান্ড রেডিওথেরাপি। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা সার্জারি এবং রেডিওথেরাপি করি ফর লোকাল কন্ট্রোল, অর্থাৎ লোকালি টিউমারটাকে ম্যানেজ করার জন্য। বাট উই হ্যাভ টু রিমেম্বার ব্রেস্ট ক্যান্সার ইজ এ সিস্টেমিক ডিজিজ, সো সিস্টেমিক কন্ট্রোল ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন লোকাল কন্ট্রোল। সো আমরা অনেক সময় দেখি একটা পেশেন্টকে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ম্যাস্টেক্টমি করে দিল, ভাবলো রুগী ভাবলো, কিংবা যিনি করেছেন তিনি ভাবলেন যে হ্যাঁ ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, which is very very wrong. Systemic control is one of the major key factor for preventing local recurrence and systemic recurrence. So কোনো একটা, এই জন্য আমি বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কোর বায়োপসি, এটার রিসেপ্টর স্ট্যাটাস জানা very very important. So local control achieve করার জন্য what we do surgery of the breast and surgery for axilla. Always remember, axilla treatment না করলে breast cancer treatment কখনো সম্পূর্ণ হবে না। And we have to give radiotherapy to chest wall, axilla, supraclavicular region as indicated, not for all cases, কিন্তু এই radiotherapyটা আমরা দেই কিন্তু for systemic, not for systemic control, rather is for local control. Regarding systemic disease, so treatment of the risk of systemic disease, what do, we give chemo, we give hormone, we give immunotherapy. So chemotherapy আমরা কখন দেই, আমরা কিমোথেরাপি দেই যদি পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর থাকে, সেই ক্ষেত্রে আমরা কিমো দেই। এটা অনেকগুলো রেজিমেন আছে, যেমন সিএমএফ, এসি, এসি প্লাস ট্যাক্সেন্স। এছাড়া হরমোন থেরাপি যদি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ হয় পেশেন্ট, which is very good, which is a good prognostic factor. So premenopausal women আমরা দেই tamoxifen, for postmenopausal women we give letrozole or anastrozole. If it is HER2 receptor positive, in that case we give immunotherapy, trastuzumab or bevacizumab. এটার একটা কমন ট্রেড নেম আছে যেটা সবাই জানে, সেটার নাম হচ্ছে হারসেপ্টিন। So these are the things we do to reduce the risk of systemic disease. So এবারে আমরা যেটা আসি সার্জিক্যাল পার্সপেক্টিভে, what is the surgical consideration for treating any cancer? এটাও একটা জেনারেল আইডিয়া, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কয়েকটা মূল সূত্র থাকে টু সার্জিক্যালি ট্রিট এ ক্যান্সার। সেগুলো হচ্ছে উই হ্যাভ টু ডু এন ব্লক এক্সিশন, তার মানে হচ্ছে আমরা টিউমারটাকে পিস মিলিয়া করে কেটে কেটে ভাগ ভাগ করে আনবো না। ইউ হ্যাভ টু ব্রিং ইট আউট এন ব্লক, অর্থাৎ একটা টুকরো আকারে বের করে আনতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ মার্জিন ক্লিয়ারেন্স, আমরা যেটাকে বলি R0 resection. সুতরাং মার্জিন ক্লিয়ার হতে হবেই হবে, and then lymphovascular clearance. These three consideration is the most important consideration for treating any cancer. These three component constitutes the oncological clearance. তোমরা নিশ্চয়ই এরকম একটা শব্দ এখন শুনে থাকবে, সেটা হচ্ছে আমরা oncological clearance এর কথা বলি। Oncological clearance means en bloc excision, margin clearance and lymphovascular clearance. So for surgery আমরা কি করি, সার্জারি ফর, আমি বলেছিলাম যে সার্জারি ফর ব্রেস্ট এন্ড সার্জারি ফর axilla. ব্রেস্টের জন্য what we do lumpectomy or mastectomy. For lymph node surgery we do sentinel lymph node biopsy or axillary lymph node dissection, and we do breast reconstruction surgery sometimes if required and if patients want.
So let's see what is total mastectomy. Total mastectomy means removal of the entire breast, including the nipple areola complex. এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। Axillary tail and pectoral fascia, এবং এটার পরে এরকম just pectoral muscle, pectoralis major, minor muscle গুলো exposed হয়ে থাকে। There is another very important and very popular surgery, breast conserving surgery, কারণ এখন দেখা গেছে যে simple mastectomy with the axillary clearance is as equivalent as breast conserving surgery followed by radiotherapy. তার মানে হচ্ছে আমি যদি শুধু টিউমারটাকে রিমুভ করি এবং আমরা অ্যাক্সিলাতে ক্লিয়ার করি, তাহলে টিউমার রিমুভ করার পর আমরা যদি ব্রেস্ট ইরেডিয়েট করি অর্থাৎ রেডিয়েশন থেরাপি দেই, তাহলে একই রকম। সো ব্রেস্ট ইজ, তোমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে ব্রেস্ট হচ্ছে ফিমেলের একটা খুব ইম্পর্টেন্ট অর্গান। এটা ফিমেলের যে বডি ইমেজ সেটার সাথে রিলেটেড, এবং এটা তার সাইকিয়াট্রিক, তার যে সেলফ এস্টিমের সাথে রিলেটেড। সো এখন বলা হচ্ছে যে উইদাউট এনি রিজন, আমরা কিছু স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া আমরা ম্যাস্টেকটমি করার কোনো প্রয়োজন নাই। এবং সারা পৃথিবীতে এখন ম্যাস্টেকটমির হার কিন্তু অনেক অনেক কমে গেছে, যদিও আমাদের দেশে এটা এখনো চালু হয়নি, কারণ সবাই ব্রেস্ট কনজারভিং সার্জারি এখনো ট্রেন্ড আপ হয়ে পারে নাই। সেই কারণে ব্রেস্ট কনজারভিং সার্জারি অনেক পরিমাণে হচ্ছে না। প্লাস আমাদের এখানে রেডিয়েশন থেরাপি, কিমোথেরাপির অ্যাভেলেবিলিটি, হরমোন থেরাপি এরকম এখনো পর্যন্ত নাই। ফলে আমরা অনেক ক্ষেত্রেই রেডিয়েশন থেরাপি দিতে পারবো কি পারবো না পেশেন্ট, সেই সমস্ত কথা চিন্তা করা ম্যাস্টেকটমি করি, বাট হুইচ উই শুড নট। সো লাম্পেক্টমি হচ্ছে আর একটা অপশন ফর ট্রিটিং দ্য ব্রেস্ট সার্জিক্যালি। এবারে আসো লিম্ফ নোড সার্জারির ক্ষেত্রে হোয়াট উই ডু। এখন আমরা সবসময় চেষ্টা করব যে লিম্ফ্যাটিক যে কোনো অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার আগে আমরা 100 বার চিন্তা করব। কারণ হচ্ছে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সে তার হোল লাইফ টাইমে লিম্ফেডেমা অর্থাৎ হাত ফুলে যাওয়া, হাতের এডেমা হওয়া, লিম্ফেডেমা হওয়ার চান্স প্রায় 20%। সেই কারণে তার মানে হচ্ছে 1 in 5 পেশেন্ট ক্যান ডেভেলপ লিম্ফেডেমা অ্যাট এনি টাইম অফ আর লাইফ। সো আমরা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে অনেকবার চিন্তা করব। আমরা শুধুমাত্র উই ডু অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স ফর অনলি দ্য রেডিওলজিক্যালি অর ক্লিনিক্যালি পালপেবল লিম্ফ নোডস। তাহলে যে সমস্ত পেশেন্টের রেডিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি অর্থাৎ ক্লিনিক্যাল এক্সামিনেশনে এবং আলট্রাসোনোগ্রামে কোনো ধরনের লিম্ফ নোড পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে আমরা হাউ ডু উই স্টেজ দ্য অ্যাক্সিলা? উই স্টেজ দ্য অ্যাক্সিলা থ্রু সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। আমরা কি করি? আমরা একটা ব্লু ডাই আমরা ইনজেক্ট করি রেট্রোএরিওলার রিজিয়নে অর টিউমারের ভেতরে। সাধারণত এখানে ছবিতে টিউমারের ভেতর দেখানো হচ্ছে, বাট আই প্রেফার অর মেনি অফ দ্য সার্জনস প্রেফার give it retroareolar, areolar নিচে নিপলটাকে উঁচা করে এরিওলার নিচে যদি আমরা ব্লু ডাই ইনজেক্ট করি, তাহলে what we do, this is a picture from one of the patients of mine, এবং সার্জারির সময় এটা আমি তুলেছিলাম। দেখো জাস্ট এরকম একটা ব্লু কালারের একটা টিঞ্জ একদম পরিষ্কার দেখা যায়। এবং if you remove this one and send for frozen section, আমরা যেটা একটু আগেই বলেছি, অপারেশনের সময়ই তারা আধা ঘন্টার মধ্যে এই রিপোর্টটা দিতে পারে, এবং তারা যদি বলে যে এখানে টিউমার পাওয়া গেছে, টিউমার সেল, তাহলে আমরা ফার্দার অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করি, আদারওয়াইজ আমরা লিভ দ্য অ্যাক্সিলা অ্যাজ ইট ইজ। দ্য আনাদার সার্জারি ইজ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, এবং আমি একটু আগে শুরুর দিকে আমি বলেছিলাম যখন লিম্ফ্যাটিক ড্রেনেজ পড়েছিলাম যে আমরা লেভেল 1 এবং লেভেল 2 ক্লিয়ার করি, নট লেভেল 3। আমরা লেভেল 3 ক্লিয়ার করি না। এবং এই অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স মানে হচ্ছে taking away all the lymph nodes level 1 and level 2, that is lateral to and behind the pectoralis minor muscle। এখানে দেখো pectoralis minor কে সরিয়ে দেখানো হয়েছে। all the fatty structures at the axilla except, আমরা কি কি জিনিস রাখি? আমরা অ্যাক্সিলারি ভেইনটা রেখে দিই, আমরা thoracodorsal nerve and vessels, thoracodorsal বান্ডেলকে প্রিজার্ভ করি, এবং আমরা লং থোরাসিক নার্ভ অর্থাৎ নার্ভ টু সেরেটাস অ্যান্টেরিয়র একে আমরা প্রিজার্ভ করি। এছাড়া বাকি সবগুলো স্ট্রাকচার আমরা রিমুভ করি। দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। আমি বলেছিলাম যে ব্রেস্ট রিকনস্ট্রাকশন সার্জারি আর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এখন, কারণ আমি বলেছি যে ব্রেস্ট হচ্ছে ফিমেলের একটা গুরুত্বপূর্ণ অর্গান, তার বডি ইমেজের সাথে এটা রিলেটেড। সো আমরা breast reconstruction we can do during the surgery and we can do after surgery.
এবং there are many options. We can use body tissue. আমরা এখানে দেখেছি latissimus dorsi muscle flap দিয়ে কিভাবে একটা ম্যাস্টেকটমি করা ব্রেস্টকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এখানে ইমেজের মাধ্যমে আমরা দেখিয়েছি। We can use transversus abdominis flap. We can use superior gluteal flap. latissimus dorsi flap দিয়ে এখান থেকে মাসল এবং স্কিনকে নিয়ে আমরা এখানে ব্রেস্ট রিকনস্ট্রাক্ট করতে পারি। পিঠের এখানে একটা স্কার থাকে। ঠিক একইভাবে আমরা we can use implants, that is artificial substances like silicone gel, expandable saline prosthesis or external breast prosthesis. এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা অনেকেই তোমরা শুনে থাকবে হয়তো, সেটা হচ্ছে oncoplastic breast surgery. An approach, what is oncoplastic breast surgery? This is an approach for breast cancer patients that improves the cosmetic outcome. That is combining the breast cancer surgery or breast cancer tumor removal, a lumpectomy, partial mastectomy, and plastic surgical technique at the same time of breast conserving surgery. So এখানে আমরা দেখিয়েছি যে একটা অংশ আমরা যে টিউমার কেটে ফেলে দেই, ফেলে দেওয়ার পরে এখান থেকে একটা টিস্যুকে এনে আমরা যে রিকনস্ট্রাক্ট করি, দিস ইজ কল্ড, অর্থাৎ অঙ্কোলজিক্যাল ক্লিয়ারেন্সও হবে কিন্তু একই সাথে তার কসমেসিস মেনটেন হবে। দিস ইজ কল্ড অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। সো আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে যদি এটা লোকাল টিউমার হয়, কিন্তু যদি ইফ ইট ইজ লোকো রিজিয়নাল, দ্যাট ইজ স্টেজ 3A অর 3B, তখন আমরা কি করি? তখন তো আমরা সরাসরি সার্জারি করতে পারবো না। হোয়াট উই ডু, আমরা তখন নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেই, দেন এটা ডাউন স্টেজিং করি, দেন রিঅ্যাসেস দ্য স্টেজ, যদি অপারেবল হয় তখন আমরা সার্জারি করি, ইফ নট অপারেবল তখন আমরা রেডিওথেরাপি দেই বা কোনো কোনো ক্ষেত্রে টয়লেট ম্যাস্টেক্টমি করি। মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে ইফ ইট ইজ স্টেজ 4 ক্যান্সার অর্থাৎ মেটাস্টেসিস হয়ে গেছে, তখন আমরা কি করব? দেন সার্জারির আর কোনো খুব একটা রোল নাই। কারণ হচ্ছে সার্জারি, পেশেন্ট যেহেতু সিস্টেমিক্যালি ইল হয়ে গেছে, পেশেন্ট যেহেতু এটা সিস্টেমে ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রে এই সার্জারি করে আর খুব বেশি লাভ হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করি, সিস্টেমিক কেমোথেরাপি, হরমোন থেরাপি, রেডিয়েশন থেরাপি অর সামটাইমস প্যালিয়েটিভ টয়লেট ম্যাস্টেক্টমি করা হয়। শুধুমাত্র আমরা এই অ্যাডভান্স স্টেজে শুধুমাত্র সার্জারি করে যদি কোনো ফাঙ্গেশন হয়, ব্লিডিং হয়, এরকম পেশেন্টের গ্রোথটা এত আগলি হয়ে গেছে যে সেখান থেকে নেক্রোসিস হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা শুধুমাত্র টয়লেট ম্যাস্টেক্টমি করি। সো অ্যাট দ্য ভেরি লাস্ট, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এত ধরনের ট্রিটমেন্ট করলাম, এত কিছু করলাম, কেন করলাম? কারণ হচ্ছে পেশেন্টটা যেন ক্যান্সার থেকে ফ্রি হয়ে যেতে পারে এবং সে বেশি দিন বেঁচে থাকতে পারে। ফর ক্যান্সার উই কনসিডার দ্য সার্ভাইভাল রেট, দ্যাট ইজ 5 years or 10 years survival. It may be overall survival or disease free or progression free survival. ওভারঅল সার্ভাইভাল মানে কি, কোনো একটা রোগী যদি ক্যান্সার চিকিৎসার পরে 5 বছর বা 10 বছর বেঁচে থাকে, এটাকে আমরা বলি 5 years ওভারঅল সার্ভাইভাল। আরেকটা হচ্ছে ডিজিজ ফ্রি সার্ভাইভাল, অর্থাৎ পেশেন্টের রেকারেন্স হচ্ছে, পেশেন্টের রোগটা ফিরে আসলো কিন্তু আমরা আবার ওইটা ট্রিটমেন্ট করলাম, তাহলে কতদিন পরে রোগটা ফিরে আসলো এবং এই যে মাঝখানে ট্রিটমেন্ট করা এবং রেকারেন্সের মাঝের যে সময়টা, এটাকে আমরা আসলে বলি ডিজিজ ফ্রি সার্ভাইভাল। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফলো আপ। সো আমরা সাধারণত যদি মোটা দাগে বলি তাহলে প্রথম 2 বছর আমরা এক্সটেন্সিভ ফলো আপ করি, কারণ প্রথম 2 বছর রোগটা ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। পরের 3 বছর আমরা বলি 5 years, যদি কোনো একটা পেশেন্ট ক্যান্সার চিকিৎসার পর 5 বছর বেঁচে থাকে তখন আমরা ধরে নিই যে ওই ক্যান্সারটা থেকে সে মুক্ত হয়ে গেছে এবং পরবর্তীতে সে মারা গেলে সে অন্য কোনো ডিজিজে মারা যাচ্ছে। সো 5 year সার্ভাইভাল ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ফর ক্যান্সার ট্রিটমেন্ট। সো এই জন্য প্রথম 2 বছর আমরা খুব এক্সটেন্সিভ ট্রিটমেন্ট করি, ফলো আপ করি, এবং পরের 3 বছর করি আমরা লেস এক্সটেন্সিভ ফলো আপ। সো এবং ইয়ারলি লাইফ লং, যে কোনো ক্যান্সার পেশেন্টকে প্রতি বছর একবার করে ডাক্তারের কাছে অবশ্যই আসতে হবে। তো ব্রেস্ট ক্যান্সার ফলো আপে হোয়াট উই ডু ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন ডিটেলস অ্যাট রেগুলার ইন্টারভেলস। সেই ইন্টারভেলটা কি? প্রথম 2 বছর আমি যেটা বলেছিলাম, ফার্স্ট 2 years ইজ এক্সটেন্সিভ, সো ফার্স্ট 2 years উই ডু 3 monthly examination, for next 2 years we do 6 monthly, and then yearly lifelong. So আমরা কি কি ইনভেস্টিগেশন করে থাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়া? উই ডু ইয়ারলি ম্যামোগ্রাম, আলট্রাসোনোগ্রাম অফ দ্য ট্রিটেড অ্যান্ড কন্ট্রোলাটাল ব্রেস্ট। এটা কথাটা মাথায় রাখতে হবে। আমি যদি এক পাশের ব্রেস্ট ট্রিট করে থাকি, ওই পাশের ব্রেস্টে না হলে অপোজিট ব্রেস্টে কিন্তু আবার ক্যান্সার হতে পারে এবং সেটা অনেক বছর পরে হতে পারে। সেজন্য অলওয়েজ 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 ইউ হ্যাভ টু
examine and investigate the opposite breast. যদি breast conserving surgery করা হয়, same breastেও আবার ক্যান্সার হতে পারে। সুতরাং দুইটা ব্রেস্টকে আমাদেরকে এক্সামিন করতে হবে, ফলো আপ করতে হবে। And we do bone scan, CT, chest, abdomen, tumor markers, if indicated, যদি পেশেন্ট এরকম কোনো ফলো আপের সময় কখনো বোন পেইন কমপ্লেন করে, উই ডু বোন স্ক্যান। ইফ পেশেন্ট কোনো জন্ডিসের কমপ্লেন করে, তখন আমরা অ্যাবডোমিনাল সিটি করার চেষ্টা করি। যদি পেশেন্টের শ্বাসকষ্ট, হিমোক্রাইসিস হয়, সেক্ষেত্রে আমরা সিটি চেস্ট করার চেষ্টা করে থাকি। সো ক্যান উই প্রিভেন্ট ক্যান্সার? দ্য অ্যান্সার ইজ yes and no. We can try through screening, we can try by chemo prevention, we can try through vaccines. এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য না, আমি ওভারঅল আমি বললাম। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ট্রাই করি, একটা হচ্ছে স্ক্রিনিং আর একটা হচ্ছে কিমো প্রিভেনশন। স্ক্রিনিংটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টুল, যেটা আমরা বলি সমস্ত মহিলাকে আমরা বলি যে আফটার 15 or 20 ইয়ার্স, তার যখন বয়স 15 থেকে 20 বছর হয়ে যাবে, তারা প্রতি মাসে একবার করে অন্তত পক্ষে তার সেলফ ব্রেস্ট এক্সামিন করবে। কিভাবে করবে? আয়নার সামনে দাঁড়াবে, মেনস্ট্রুয়েশনের 7 থেকে 10 দিন এই সময়টাতে এটা ভালো বোঝা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজ হাতে তার অল কোয়াড্রেন্ট গুলো এক্সামিন করবে, এবং যদি তার কাছে কোনো ইরেগুলারিটি মনে হয় তাহলে সে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে। So this is the easiest screening tool by which we can detect early cancers. এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যামোগ্রাম। অনেক দেশে, বিশেষ করে ইউকেতে বা সিঙ্গাপুরে অনেকগুলো দেশ আছে যারা নেশন ওয়াইড তাদের স্ক্রিনিং প্রোগ্রাম আছে। তারা একটা নির্দিষ্ট বয়সের পর প্রতি 3 বছর পর পর পেশেন্টকে একটা করে ম্যামোগ্রাম করায়, এবং আমি দেখিয়েছিলাম যে ম্যামোগ্রামে অনেক সময় মাইক্রোক্যালসিফিকেশন আসে, which is very early precursor of breast cancer, এবং ওখান থেকে বায়োপসি করে যদি দেখা যায় যে ওখানে কোনো ক্যান্সারাস কোনো চেঞ্জ আছে, তখন ওখান থেকে যদি একটা lumpectomy করা যায় এবং ওই জিনিসটাকে বের করে ফেলা যায়, the patient can be free of cancer. So স্ক্রিনিং হিসেবে আমাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং ম্যামোগ্রাম, এই দুটোর মাধ্যমে এখন সারা পৃথিবীতেই চেষ্টা করা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করার জন্য। তো আমার মনে হয় আজকে আমাদের এইটুকুই বলার ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। আমি বলেছি যে এখানেও তোমরা প্রশ্ন করলে আমি অ্যান্সার করার চেষ্টা করব, অর এলস তোমরা আমাকে যদি সরাসরি যোগাযোগ করতে চাও, ইউ ক্যান always welcome to mail me or WhatsApp me, and I'll try to give answers to your questions. Thank you very much students for your patience hearing. অনেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে সময় করে আমার সাথে ছিল পুরোটা সময়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।